ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সাথে আছি আমি মঞ্জুরি আজাদ এবং সেই সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেন সামি। কোন প্রতিপক্ষকে কি আসলে ছোট করে দেখা উচিত, চিন্তা করা উচিত? অবশ্যই উচিত না, অ্যাটলিস্ট জয়টা নিশ্চিত না হয়ে যাওয়া পর্যন্ত উচিত না। তার একটা পারফেক্ট এক্সাম্পল আমরা কোথায় দেখেছি? অবশ্যই এই সিরিজটাতে, বাংলাদেশ যুক্তরাষ্ট্র সিরিজটাতে, প্রথম ম্যাচটাতে টেলিভিশনে যখন খেলা দেখছিলাম তখন আমার কাছে সামহাও মনে হচ্ছিল যে খেলাটাকে আসলে হিউস্টনে হচ্ছে নাকি ঢাকার বসিলা বা পূর্বাচল এরকম কোন একটা জায়গায় হচ্ছে। টেলিভিশনে দেখে আমার কাছে বিষয়টা সেরকমই মনে হচ্ছিল, তবে না, খেলাটা হিউস্টনেই হয়েছে। প্রতিপক্ষ হিসাবে আমেরিকাকে বাংলাদেশ হালকাভাবে নেয় ম্যাচ বের করা সহজ হয়েছে বলে মনে করছেন হারমিত সিং, যিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। কিছু কিছু ক্ষেত্রে টাইগারদের অদূরদর্শিতাকে বড় করে দেখছেন এই তারকা অলরাউন্ডার। যে কোনো পরিস্থিতিতে ম্যাচ জেতার মতো ক্রিকেটার আমেরিকা দলে আছে বলে জানিয়েছেন তিনি। র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে 10 ধাপ পিছিয়ে যুক্তরাষ্ট্র। 3 ম্যাচ সিরিজের প্রথমটিতে টাইগারদের হারিয়ে তারা জন্ম দিল সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় অঘটনের। এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে জয় পেলে অভিজ্ঞতায় এগিয়ে থাকা বাংলাদেশকে হারানোর বিষয়টি ছিল বেশি তাৎপর্যপূর্ণ। বাংলাদেশে দিয়ে 154 রানের লক্ষ্য 3 বল ও 5 উইকেট হাতে রেখেই টপকে যায় যুক্তরাষ্ট্র। একটা সময় টাইগার বোলাররা চেপে ধরলেও ম্যাচ বের করে আনেন হারমিত সিং ও কোরি অ্যান্ডারসন। প্রতিপক্ষ তাদের হালকাভাবে নেয় ম্যাচ বের করা সহজ হয়েছে বলে মনে করেন হারমিত। আমরা ভেবেছিলাম মোস্তাফিজ বাতাসের বিপরীতে বোলিং করবেন, কিন্তু যখন তাকে দেখেছি বাতাসের দিক থেকে বোলিং করতে তখন ভেবেছি অন্য প্রান্ত থেকে কোনো ওভারে 20 রান নেওয়ার সুযোগ আছে আমাদের। হতে পারে তারা আমাদের গুরুত্ব দেয়নি অথবা অন্য কিছু, তবে মোস্তাফিজের 4 ওভার শেষ করে দেওয়ায় আমাদের বিশ্বাস ছিল শেষ ওভারে 20 রান নিতে পারবো আমরা। 154 রানের লক্ষ্য তারা করা কষ্টসাধ্য কোনো বিষয় ছিল না বলে দাবি করেন হারমিত সিং। সম্প্রতি কানাডার বিপক্ষে 4-0 সিরিজ জয়ের পর বাংলাদেশের বিপক্ষে এই জয় নতুন দিনের ইঙ্গিত যুক্তরাষ্ট্রের ক্রিকেটে। উইকেট যেমন ছিল তাতে এই রান 18তম ওভারের মধ্যে তারা করতে পারবো বলে ভরসা ছিল আমাদের। এমন ধীরগতির উইকেটেই খেলতে অভ্যস্ত আমরা। বাংলাদেশিদের জন্য হয়তো এটা কঠিন মনে হয়েছে, যে কারণে তারা একটু ধীরে এগিয়েছে। ব্যাটসম্যানদের প্রতি সম্মান জানাই, তারাই আমাদের লড়াইয়ে রেখেছে। বিশ্বকাপ শুরুর আগে অপ্রত্যাশিত এক ধাক্কা হজম করতে হয়েছে বাংলাদেশকে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচের সিরিজের প্রথমটিতে পা হুড়কে 1-0 পিছিয়ে আছে টাইগাররা। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। নাসিফ শুভর রিপোর্টটা আমরা দেখছিলাম, যেখানে হারমিত সিং কথা বলেছেন। আমাদের সঙ্গে স্পোর্টস লাইভে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন হাসিবুল হোসেন শান্ত, সাবেক পেসার, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। শান্ত ভাই, চলে আসবেন আপনি। শান্ত ভাই, প্রথম যে প্রশ্নটা আপনাকে করতে চাই সেটা হচ্ছে, আমেরিকার এই টিমটা মাল্টি ন্যাশনাল টিম। অনেক প্লেয়ার আছেন যারা ইন্ডিয়ার ডোমেস্টিক সার্কিটে রেগুলার খেলেছেন, আইপিএল খেলেছেন, এখন আইএল টি20 সহ প্রচুর ফ্র্যাঞ্চাইজি লিগ হয়, সে সমস্ত জায়গায় খেলেন। এই হারমিত সিংয়ের পরিচয়টা যদি যেই, যে আমাদের বাংলাদেশের একটা ফ্র্যাঞ্চাইজি আছে যেটা মাস্টার্স লিগে খেলা হয়, সেটার নামটা হচ্ছে আটলান্টা রাইডার্স। সেই দলটায় তিনি খেলেছেন। বাংলাদেশে অনেক ক্রিকেটার তো সতীর্থ ছিলেন। সামহাও হারমিত যে কথাটা বলেছেন যে আমেরিকাকে একটু লাইটলি কি নেওয়া হয়েছে, মানে তিনি বেশ কয়েকটা রেফারেন্স দেখিয়েছেন যে এই সমস্ত জায়গায় হয়তো আর একটু কৌশলী হতে পারতো বাংলাদেশ। আমার সোফার আমার জানা মতো কোনো টিমের এগেনস্টে বাংলাদেশ টিম লাইটলি নেওয়ার কথা না, কারণ ইউএসএর বিরুদ্ধে তো আরও বেশি সিরিয়াস থাকার কথা, কারণ প্রেস্টিজ ইস্যুর ম্যাচ, সেখানে আমরা হেরে গিয়েছি। সো মনে হয় আমাদের যে গেম প্ল্যানিং বলেন বা আমাদের ব্যাটিং স্টার্ট বলেন, আমাদের বোলিংটা একটা সময় ভালো করার পর লাস্টে আবার আমরা নিজেদের হারিয়ে ফেলা, আর ওদের হারমিত সিং এবং ক্যারি অ্যান্ডারসন চমৎকার ব্যাটিং করেছেন। সেই জায়গায় আমাদের প্ল্যানিংয়ের হয়তো বা ঘাটতি ছিল। আমার মনে হয় যে সাকিবের একটা ওভার বাকি ছিল, সেই জায়গায় মোস্তাফিজের 4 ওভার থেকে 47 রান আসবে, আসলে এটা আমরা কল্পনাও করতে পারিনি। আর সত্যি কথা বলতে যে প্রথম ম্যাচ, নতুন জায়গা, এটা অনেকে পজিটিভভাবে নিতে পারে, অনেকে নেগেটিভভাবে নিতে পারবে। বাট আমার কাছে মনে হয় যে প্রথম ম্যাচ উইকেটটাও একটু, আমার কাছে মনে হচ্ছে যে ধরনের উইকেট ইন্টারন্যাশনাল বাংলাদেশ খেলে তার চেয়ে অনেক স্লো ছিল। একটু মানে অ্যাডজাস্ট করাটা যেই কিন্তু বিট ডিফিকাল্ট যদি আপনি আগে থেকে না খেলেন। সেদিক থেকে হয়তো বা আমরা ব্যাকফুটে ছিলাম। বাট সত্যি কথা বলতে সম্পূর্ণটা যদি দেখেন, আমার ব্যাটিং বোলিং দিক দিয়ে যদি দেখেন, আমরা স্টার্টিং করেছি স্লোলি, বোলিংয়ের ক্ষেত্রে প্রথমে চাপ দিয়ে পুরো ধরে রাখতে পারিনি। বাট ওরা আমাদের টেইলর, ওদের অফ স্পিনার যে 3 ওভারে 9 রান দিয়েছে, এমন সেই জায়গাটাও আমাদের প্লেয়ারদের একটু চিন্তা করে। সৌম্য সরকার ফার্স্ট বলে ওকে মারতে যে ক্যাচ আউট হয়, সাকিবের রান আউটটা আমার মনে হয় যে ভাইটাল ছিল সোফার। তারপরে বলবো যে আমাদের ব্যাটসম্যানদের স্ট্রাইক রেট যদি দেখেন খুবই নিম্নের দিকে, শুধু
হৃদয় 50 করেছে, বাট মনে হচ্ছে 41 বল বা 44 বলে 50 করেছে, শেষের দিকে সময় নিয়েছে, বেশি বল নিয়েছেন। মাহমুদুল্লাহ রিয়াদ শুধু একটু স্ট্রাইক রেটটা ভালো, 180 কাছাকাছি। তো আমার মনে হয় যে এই জায়গায় আমাদের ব্যাটসম্যানদের যে ওই উইকেটে অ্যাডজাস্টমেন্টের জন্য একটু অসুবিধা হচ্ছে, যার ধরুন আমরা এত রান বেশি করতে পারিনি। বলছিলেন যে বাংলাদেশ আসলে কোনো প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার কথা না, বাট যেরকম আসলে বিষয়টা প্রতিফলিত হয়েছে তাতে করে তো এরকমই মনে হচ্ছিল। স্পেশালি আমার কাছে যদি মনে হয়, আপনার অবজারভেশনটা কি জানতে চাইবো, যে আপনার কাছে কি মনে হয় বাংলাদেশ একটু যুক্তরাষ্ট্রের খেলোয়াড়দের প্রতি একটু কম অ্যানালিটিক্যাল রিসার্চ করেছে, অথবা বিষয়টা এরকম যে একটু বেশি এক্সপেরিমেন্ট করতে গিয়েছে, যেমন বোলিংয়ে ফার্স্টে মাহমুদুল্লাহ রিয়াদকে দিয়ে স্টার্ট করা, ইট ওয়াজ আ এক্সাম্পল? হতে পারে। এখন আসলে ওইখানে বাংলাদেশ টিমে কী ধরনের প্ল্যান ছিল, ফার্স্ট গেম তারা আসলে মেইন গেমটা কীভাবে খেলবে, মানে ওয়ার্ল্ড কাপে তারা কীভাবে নিজেদেরকে গোছাবেন, সেদিক থেকে যদি চিন্তা করেন হয়তো বা একটু হলেও চেঞ্জেস দেখেছেন। মাহমুদুল্লাহ সাধারণত ওপেনিং বোলিং করেন না, তাকে ওপেনিং বোলিং করিয়ে দেখেছেন, দেখেন কোনো ডিফারেন্স পান কি না, সেই জায়গায় সাকসেস হননি। তো আমার মনে হয় যে একটু তো এদিক ওদিক হয়েছে, যে টিমের কম্বিনেশনের জন্য বা সামনের দিকে কীভাবে আমরা এই ধরনের ক্রিকেট খেলবো, সেদিক দিয়ে চিন্তা করলে একটু আমার মনে হয় যে চেঞ্জেস হয়েছে বা ট্রাই করেছে ডিফারেন্ট কিছু বাংলাদেশ টিম। একটা রিপোর্ট দেখতে চাই শান্ত ভাই, রিপোর্টটা দেখে এসে তারপর টপ অর্ডার নিয়ে একটু আলোচনা করতে চাই। দলের টপ অর্ডার ব্যাটারদের যে ফর্ম, তাতে বিশ্বকাপে ভালো ফলাফলের কোনো আশা দেখছেন না সাবেক ক্যাপ্টেন খালেদ মাসুদ পাইলট। আমেরিকায় যে মানের ক্রিকেটার দলে ভিড়িয়েছে, তাতে পরাজয়ের সংখ্যা আগে থেকেই ছিল তার। নিজের সাথে অন্য ব্যাটারদের অফ ফর্মের কারণে দলকে নেতৃত্ব দেওয়ার কাজটা কঠিন হয়ে পড়েছে নাজমুল শান্তর জন্য, এমন মত পাইলটের। র্যাঙ্কিংয়ের ১৯ নম্বর দলের কাছে ৯ নম্বর দলের হার, এর চেয়েও দৃষ্টিকটু আইসিসির একটি সহযোগী সদস্য দেশের কাছে পূর্ণ সদস্য দেশের প্রথম আন্তর্জাতিক মোকাবেলায় পরাজয়ের বেদনায় লীন হওয়া। টাইগার ক্রিকেটের বড় শক্তির জায়গা বিশাল ভক্তকুল। তারা যার পর নয় হতাশ যুক্তরাষ্ট্রের কাছে টি-20 সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের পরাজয়। তবে এই পরাজয়ের শঙ্কা আগে থেকেই ছিল সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের মনে। যেভাবে যুক্তরাষ্ট্র দলটি একের পর এক মানসম্মত বিদেশি ক্রিকেটার নাগরিকত্ব দিয়েছে, তাতেই ভয় ছিল পাইলটের। তবে এই হার বিশ্বকাপের আগে খুব খারাপ হলো দলের জন্য। আত্মবিশ্বাসের জায়গায় বড় ধাক্কা লেগেছে। অবশ্যই আমার কাছে মনে হয় যে ওয়ার্ল্ড কাপের আগে ইউএস এর সাথে হারাটা ঠিক হয় না। যে কোনো ম্যাচই আমার কাছে মনে হয় খুবই ইম্পর্টেন্ট এই মুহূর্তে। আপনার টিম লাইক বাংলাদেশ যখন আমেরিকার সাথে হারবে, তখন জিনিসটা আসলে কিন্তু খুব একটা ভালো না, এবং খুব একটা ভালো ইনফরমেশন আমার কাছে মনে হচ্ছে আসছে না। নাজমুল শান্তর ব্যাটিং বড় প্রশ্নের জন্ম দিয়েছে। নিজে পারফর্ম না করলে সামনে থেকে নেতৃত্ব দেওয়া কঠিন, আর তাই তার ফর্মে ফেরাটাকে গুরুত্বপূর্ণ মনে করছেন পাইলট। ম্যাক্সিমাম প্লেয়ার, ম্যাক্সিমাম ব্যাটসম্যানরা কিন্তু খুব একটা ভালো টাচে নাই, যে জিনিসটা খুবই দরকার। প্লেয়াররা যদি ভালো পারফর্ম না করে, টিমে যত বড়ই ক্যাপ্টেন হোক না কেন, যত বড়ই ক্যাপ্টেন নিয়ে আসেন না কেন, ওয়ার্ল্ড থেকে কোনো রেজাল্ট হবে না। শান্তর কাছ থেকে ব্যাটিং এর রানটা আশা করি, যে ক্যাপ্টেন, বিকজ শান্ত তো যেহেতু লিডার সামনে থাকে, তার কাছ থেকে একটু বড় রান আশা করছি সবাই, এবং আমিও আশা করি যে সে যেন খুব তাড়াতাড়ি যেন শীঘ্র ব্যাক করতে পারে। দলের ক্রিকেটারদের যে ফর্ম, তাতে বিশ্বকাপে ভালো কোনো কিছুর ইঙ্গিত নেই, সেটা স্পষ্ট করলেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। যেভাবে পারফরমেন্স করছে, যেভাবে তারা আমেরিকাতে গেছে বা এই ওয়ার্ল্ড কাপের জন্য গেছে, তাতে খুব একটা ভালো সংকেত দেখাচ্ছে না। তবে আপনি যদি কাগজ কলম বা পারফরমেন্স সবকিছু বিচার করেন, আমি অ্যাজ এ প্লেয়ার আমি বলবো যে খুব একটা ভালো ইঙ্গিত দিচ্ছে না যে এই ওয়ার্ল্ড কাপে ভালো কিছু করবে। 7 দেশের ভাড়াটে ক্রিকেটার নিয়ে দল গড়েছে যুক্তরাষ্ট্র। এই সিরিজে মোনাক, অ্যান্ডারসন, হারমিত, আলীরা মাথা ব্যথার কারণ হয়ে থাকবেন, সেটা এখন স্পষ্ট। মাজুর মোর্শেদ, যমুনা স্পোর্টস। শান্ত ভাই, টপ অর্ডার নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। একটা কথা আমরা সবসময় বলি যে অফ ফর্মে থাকা প্লেয়ার আমাদেরকে নিয়ে যেতে হয় কেন, তার পেছনে কারণটা হচ্ছে সিলেক্টরদের হাতে খুব বেশি অপশন থাকে না, কারণ ডোমেস্টিক টি-20 কম্পিটিশনে অনেক আলোচনা হয়েছে এসব নিয়ে। কিন্তু শান্ত ভাই, এক্সিস্টিং যারা প্লেয়ার, যারা 5-7 বছর ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছেন, দে আর হ্যাভিং দ্য বেস্ট অফ দ্য ফ্যাসিলিটিস। তারা বোলিং মেশিন পাচ্ছেন, মিরপুরের ইনডোর পাচ্ছেন, ন্যাশনাল টিমের ফ্যাসিলিটিস পাচ্ছেন। এই আপগ্রেডেশনের জায়গাটা আপনার কাছে কি মনে হয় যে আরেকটু এক্সপেকটেশন আমাদের ছিল যে প্লেয়াররা তাদের নিজেদেরকে আপগ্রেড করবেন বা আপডেট করবেন আরও বেশি? সাধারণত কোনো প্লেয়ারই চায় না যে অফ ফর্মে থাকা, সবাই ফর্মে আসতে চায়। লিটনের ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমি যা দেখছি, লিটন এবং শান্ত এই দুজনে আমাদের বেসিক্যালি, লিটন অনেকদিন ধরে খেলছেন, অভিজ্ঞ প্লেয়ার। তো লিটনের ফর্মে আসাটা আমাদের খুবই দরকার, যার ধরুন ব্যবহার সুযোগ দেওয়া হচ্ছে। যদি লিটন ফর্মে আসে, আসলে আমাদের স্টার্টিংটা খুব ভালো হবে, এটা আমরা আগেও দেখে এসেছি। সো আমার মনে হয় যে যদি মানে অনেক সময় চলে যাচ্ছে সামনে, আমাদের হাতে খুব সময়, সেই জায়গায় যদি এখন তামিম মোটামুটি ফর্মে আছেন,
তাজিম তামিম, তাকে আমার মনে হয় যে ওই ওই চিন্তা করে এখন আর লাভ নেই যে রিটার্ন ফর্মে আসবে, ও ভালো খেলবে, অভিজ্ঞ প্লেয়ার, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। আমার মনে হয় এখন তো আর এখানে টিম চেঞ্জ করা যাবে না। সো ওইখানে তাজিম তামিম যদি আসেন, আমার মনে হয় যে এই জায়গাটা একটু চেঞ্জেস হতে ভালো হয়। তামিম স্ট্রাইক রেটও ভালো, তিনি ভালো খেলছেন। শান্তর ক্ষেত্রে আসলে এখন উনি ক্যাপ্টেন্সি ওনাকে তো বাদ দেওয়ার টিম হচ্ছে না, এটা কোনো সময়। শান্তকে চিন্তা করতে হবে কীভাবে। আমি আগেও একবার বলছিলাম শান্তকে এখান থেকে বেরিয়ে আসতে হবে। শান্ত মেন্টালি আমার মনে হয় তাকে আরও স্ট্রং হতে হবে। ক্যাপ্টেন্সি জায়গায় ব্যাটিংয়ের ক্ষেত্রে আমার মনে হয় যে তাকে আরেকটু নিজের ব্যাটিংটা করাটা ভালো। সো আমার মনে হয় যে শান্ত রিল্যাক্স ক্রিকেটটা খেলতে পারছেন না, তার যে ন্যাচারাল শটগুলি সেখানে তিনি আটকে যাচ্ছেন বারবার, অনেক টেনশন নিয়ে নিচ্ছেন। তো সেখান থেকে বেরো আসতে পারলে অবশ্যই শান্ত ভালো ব্যাটিং করবে। আর পরের দিকে হৃদয়, জাকির আলী, মাহমুদুল্লাহ মোটামুটি ভালো খেলছেন, বাট স্ট্রাইক রেটটা আর একটু বাড়াতে হবে। বাট প্রথম ম্যাচ উইকেটও একটু ডিফারেন্ট ছিল, এখানে যে অ্যাডজাস্ট করাটা একটু ডিফিকাল্ট, বিকজ এ ধরনের উইকেট আমরা অনেকদিন পরে খেলছি। আমেরিকা হয়তো এ ধরনের উইকেট খেলে তারপরে একটু হলে অভ্যস্ত আছে। তো আমার মনে হয় যে নেক্সট দুটো ম্যাচ আছে, অবশ্যই বাংলাদেশ কামব্যাক করবে প্ল্যানিংয়ের মাধ্যমে। এবং উপরের সারি যারা ব্যাটসম্যান আছেন, শুধু এই ম্যাচ না, সামনে যতগুলি খেলা আছে, প্রথম 6 ওভারে আমাদের রান বের করতেই হবে। শান্ত ভাই, যেহেতু ইন্ডিভিজুয়াল স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কথা হচ্ছিল, আমি একটা বিষয় জানতে চাই যে আমরা অন্যান্য দেশের প্লেয়ারদেরকে দেখি ওরা স্কিল ডেভেলপমেন্টের জন্য শুধুমাত্র ক্রিকেটীয় যে অনুশীলনগুলো সেগুলোর বাহিরেও অনেক অনুশীলন করেন, যেমন স্কোয়াশ খেলে, গলফ খেলা, এই ধরনের বিষয়গুলো। এটা তো আসলে ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্টের জায়গা থেকে। এটা ইন্ডিভিজুয়াল ব্যাপার, কীভাবে নিজেকে তৈরি করবেন। যে আপনি যদি মুশফিকের যেভাবে উনি নিজেকে প্ল্যান করেন, যেভাবে নিজের রুটিন তৈরি করেন, সেটাও যদি ফলো করে বাংলাদেশ টিমের যারা ব্যাটসম্যান আছেন, তাহলে সেটাও এনাফ, অনেক দূর এগিয়ে যেতে পারে। এখন আমি তো আর ভিতরের খবর জানি না, তারা হয়তো ইন্ডিভিজুয়াল কিছু করেন, আর সেটা এনাফ না। আমার কাছে মনে হয় যে বাকি যে ক্রিকেটের বাইরে যে জিনিসগুলো আছে, গলফ বলেন, স্কোয়াশ বলেন, বা নিজস্ব কিছু প্র্যাকটিস আছেন, সেগুলো যদি সিরিয়াসলি টাইমলি অনুযায়ী উনি করেন, তাহলে অবশ্যই ব্যাটার করার কথা। ওনারা করেন কি না এটা আসলে সবাই চায় ভালো খেলতে, এক্সট্রা ট্রেনিং সবাই করেন। মানে রুটিন অনুযায়ী প্যাসিভভাবে করাটা খুবই দরকার। শান্ত ভাই, লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে পাইলট ভাই যেটা বললেন যে এই বিশ্বকাপে এখন আর আশা দেখার মতো এরকম কোনো কিছু তিনি পাচ্ছেন না, আসলে কি দর্শকরা আশাহত হয়ে যাবে? মাত্র স্টার্ট, মানে আমেরিকা যে এত লম্বা জার্নির পরে তারপরে যে একটা দখল, একটা ঝড় গেল, সব মিলে প্র্যাকটিসও ঠিকমতো করতে পারিনি আমার যেমন হয়। আমি আশা রাখি যে স্টার্টিংটা খারাপ হওয়া মানে এই না যে আমরা যদি পজিটিভভাবে চিন্তা করি, আমাদের আগে থেকে প্ল্যানিং করার কাজটা এখন তৈরি করা যাবে। আমরা আগে থেকেই জানতে পারবো আমাদের কী অবস্থা। তো জিতলে অনেক সময় দেখা যায় না, অনেক ফলগুলি বের করা যায় না। সো হারার এই ইয়েটা যদি আপনি পজিটিভভাবে দেখেন, আমাদের অনেক কিছু চেঞ্জেস করার জায়গা আছে, সেগুলো হয়তো এখান থেকে আমরা পজিটিভভাবে নিয়ে আসতে পারি। তো সামনের দিকে এটা কাজে দিবে। লেটস হোপ ফর দ্য বেস্ট। শান্ত ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ আজকে স্পোর্টস লাইভে আমাদেরকে সময় দেওয়ার জন্য। অল্প অভিজ্ঞতাকে পুঁজি করে ভারত বিশ্বকাপে সুযোগ পেলেও সামর্থ্যের প্রমাণ রাখতে পারেননি ওপেনার তানজিদ হাসান তামিম। এবার জিম্বাবুয়ে সিরিজে অভিষেকে আলো ছড়িয়ে টি-20 বিশ্বকাপের স্কোয়াডে বগুড়ার এই ক্রিকেটার। ভারত বিশ্বকাপের শিক্ষা কাজে লাগিয়ে এবার টি-20তে সামর্থ্যের প্রমাণ রাখতে চান তানজিদ হাসান তামিম। বাংলাদেশ দল এখন যুক্তরাষ্ট্রে ইতিমধ্যে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে হারের লজ্জা পেয়েছে নাজমুল শান্তর দল, কিন্তু সেই ম্যাচের একাদশের সুযোগ পাননি তানজিদ হাসান তামিম। তবে বিশ্বকাপে টাইগারদের পরিকল্পনার বড় অংশই ওপেনার। বাংলাদেশ দল এখন হিউস্টনে হলেও দেশ ছাড়ার আগে বিশ্বকাপ ও নিজের পরিকল্পনা নিয়ে কথা বলেছেন এই ব্যাটার, যা বুধবার ডিজিটাল প্ল্যাটফর্মে আপলোড করেছে বিসিবি। তামিম ইকবালের অনুপস্থিতিতে হঠাৎ করে গত বছর এশিয়া কাপ ও ভারত বিশ্বকাপে সুযোগ পান তানজিদ, কিন্তু সেই দুই আসরে সামর্থ্যের প্রমাণ রাখতে পারেননি ছোট তামিম। তবে বগুড়ার এই ক্রিকেটার বলছেন, মেগা এই দুই ইভেন্ট থেকে শিখেছেন অনেক কিছুই। অনেক লাকি ছিলাম যে ওয়ার্ল্ড কাপ খেলতে পারছি। আর আমি একটা জিনিস বিশ্বাস করি যে হয়তোবা আমি নিজে পারফরমেন্স ভালো করতে পারি না, দেশকে ভালো কিছু দিতে পারি নাই, বাট যে জিনিসটা হয়তোবা আমি 2 বছর পরে শিখতাম, সেই জিনিসটা হয়তোবা আমি 2 বছর আগে ওয়ার্ল্ড কাপ খেলার মাধ্যমে অনেক কিছু শিখছি। সেখানে অনেক বড় বড় প্লেয়ার ছিল, তাদের অনেক কিছু দেখছি, তাদের ম্যাচুরিটি লেভেল দেখছি, যে জিনিসটা আমার পরবর্তী লেভেলে আর অনেক হেল্প করবে। এবারের বিশ্বকাপেও প্রায় একই পরিস্থিতিতে সুযোগ পেয়েছেন তামিম। সবশেষ জিম্বাবুয়ে সিরিজের 5 ম্যাচে জোড়া 50 হাঁকিয়ে টি-20 স্কোয়াডে জায়গা পেয়েছেন তানজিদ। এবার কি এই ব্যাটার পূরণ করতে পারবেন প্রত্যাশা? তানজিদ বলছেন, কোনো লক্ষ্য নির্ধারণ করে নয়, বরং সুযোগ পেলে ম্যাচ বাই ম্যাচ পরিস্থিতি বিবেচনায় খেলতে চান তিনি। আমি সবসময় চেষ্টা করবো যে ম্যাচ বাই ম্যাচ এগোনোর এবং প্রত্যেক ম্যাচে নিজের বেস্টটা দিয়ে টিমকে ভালো কিছু কন্ট্রিবিউট করার। আন্তর্জাতিক ক্যারিয়ারটা খুব বেশি লম্বা না হলেও যুব বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা আছে তানজিদের। সেই অভিজ্ঞতাটা নিশ্চিতভাবেই কাজে লাগবে এমন বড় আসরে।
যখন আমরা আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ জিতি সবার একটা বিশ্বাস ছিল যে আমরা ভালো কিছু করব, তো ইনশাল্লাহ আমরা সেটা করতে পারছি। আর সবাই আসলে জিনিসটা নিয়ে প্রাউড ফিল করে, তো ওইটা জেতার একটা অন্যরকম ফিলিংস আছে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে একাদশের সুযোগ না পেলেও দ্বিতীয় ম্যাচে সুযোগ পেতে পারেন তানজিদ তামিম। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে এবার টি-20 বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করবেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। আগামী 2রা জুন কানাডা ইউএসএ উদ্বোধনী ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে দেখা যাবে তাকে। ম্যাচে তার সঙ্গী হিসেবে থাকবেন ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ। নিজের ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। পাশাপাশি ভারত পাকিস্তান ম্যাচ সহ বিশ্বকাপে মোট 8টি ম্যাচের দায়িত্বে থাকবেন সৈকত। এছাড়াও অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকা, আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র ও ভারত কানাডা ম্যাচে। কিছুদিন আগে প্রথম বাংলাদেশি হিসাবে আইসিসির এলিট প্যানেলে জায়গা করে নেন সৈকত। সবশেষ ওয়ানডে বিশ্বকাপেও আম্পায়ারিং করেন তিনি। এছাড়াও 2টি নারী ওয়ানডে বিশ্বকাপ ও 2018 নারী টি-20 বিশ্বকাপেও দায়িত্ব পালন করেন সৈকত। ইউরোপা লিগের ফাইনালে আজ রাতে মুখোমুখি হবে বায়ার্ন লেভারকুজেন এবং আটালান্টা। মৌসুমের সব ধরনের কম্পিটিশন মিলে 51 ম্যাচে অপরাজিত থাকা লেভারকুজেনকে ধরা হচ্ছে হট ফেভারিট। তবে আটালান্টাও মরিয়া শিরোপা জিততে, কারণ ফাইনালে জয় পেলে 61 বছর পর বড় কোনো শিরোপার স্বাদ পাবে ইতালিয়ান ক্লাবটি। আয়ারল্যান্ডের ডাবলিনে রাত 1টায় শুরু হবে এই ফাইনাল। জার্মান ফুটবলে এবার একের পর এক নতুন ইতিহাস গড়েছে বায়ার লেভারকুজেন। বুন্দেসলিগা, জার্মান কাপ আর এখন পর্যন্ত ইউরোপা লিগের ম্যাচ সহ টানা 51 ম্যাচ ধরে অপরাজিত দলটি। লেভারকুজেনের 119 বছরের ক্লাব ইতিহাসে প্রথমবার জার্মান লিগের ট্রফি জিতেছে দলটি। আর এই সাফল্যের প্রধান কারিগর দলটির স্প্যানিশ কোচ জাভি আলোনসো। তবে রাতে আটালান্টাকে হারিয়ে ফাইনাল জিততে পারলে ক্লাবটির রূপকথার মতো সিজনে যুক্ত হবে নতুন মাত্রা। ইউরোপা লিগের ট্রফি উঠবে ঘরে, আর সেই সাথে এর পরের ম্যাচে জার্মান কাপের ফাইনাল জিততে পারলে ট্রেবল শিরোপা ঘরে তুলবে লেভারকুজেন। আর এই 2-4 মিলে গেলে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের ইতিহাসে প্রথম দল হিসেবে অপরাজিত থেকে মৌসুম শেষ করার অনন্য এক রেকর্ড গড়বে লেভারকুজেন। নতুন মাইলফলক ছোঁয়ার মিশনে লেভারকুজেনের বড় শক্তি ইনজুরি মুক্ত শতভাগ ফিট স্কোয়াড। অবশ্যই সবাই আরও একটি ট্রফি জিততে মুখিয়ে আছে, এটা বলতে পারি আমরা শতভাগ প্রস্তুত। এটা কেবল গত 2 দিন থেকে নয়, পুরো বছর জুড়ে প্রস্তুত হয়েছি। আটালান্টা ভালো দল, তবে আমরা আত্মবিশ্বাসী। আটালান্টার সামনেও আছে অসাধারণ কিছু করে দেখানোর সুযোগ। সবশেষ 1963 সালে ইতালিয়ান কাপের ট্রফি জিতেছিল ক্লাবটি। এরপর থেকে বড় কোনো শিরোপার স্বাদ পায়নি ইতালির এই দলটি। তাই তো লেভারকুজেনের জয়রথ থামাতে পারলে নতুন মাইল ফলক তৈরি করবে গ্যাসপেরিনি শিষ্যরা। 1990 থেকে 2000 এই সময়ে 5 বার দ্বিতীয় বিভাগে নেমে গিয়েছিল দলটি। তবে 2014 সালে গ্যাসপেরিনি দায়িত্ব নেবার পর থেকেই শুরু আটালান্টার ঘুরে দাঁড়ানো। তবে ভাগ্য সুপ্রসন্ন হয়নি। 2019, 2021 আর চলমান মৌসুমে ইতালিয়ান লিগ কাপের ফাইনালে উঠলেও ট্রফি জিততে পারেনি আটালান্টা। আর তাই ইউরোপা লিগ জিতে 61 বছরের আক্ষেপ ঘোচাতে চায় আটালান্টা ভক্তরা। তবে গ্র্যান্ড ফিনালের আগে ইনজুরিতে অধিনায়ক মার্টেন ডে রুন আর অভিজ্ঞ রাফায়েল তেলোয়ের সার্ভিস পাবে না দলটি। লেভারকুসেন অসাধারণ এক দল, তাদের রক্ষণ খুব ভালো, দ্রুত বল রিকভারি করতে পারে তারা। পুরো মৌসুম জুড়ে অপরাজিত থাকাটা তো কোনো অঘটন নয়। তবে আমরা চেষ্টা করব দ্রুত মানিয়ে নিতে এবং সেরাটা দিয়ে জয়ী বেশে মাঠ ছাড়তে। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।